Hey amazing viewers and subscribers, thank you for hitting that subscribe button, like and comment. By subscribing, you have become a part of a passionate and supportive community. Thank you. গিউ ভিলেজে এসে একটাই কথা মনে হয়েছিল, কিন্নস্পিতির মধ্যে যে হাইফেন আমরা ব্যবহার করি তা আসলে বৈচিত্র্যের তফাৎ। অ্যাকচুয়ালি প্রকৃতি এতটাই বদলে গেছিল যে হাজার হাজার প্রশ্নের উত্তর নিজেই খোঁজার চেষ্টা করছিলাম। স্পিতি ভ্যালির প্রথম পর্বে এই রুটের আইটিনারি শেয়ার করেছিলাম, তাই নতুন বন্ধুদের কথা ভেবে আরও একবার শেয়ার করছি। চণ্ডীগড়ে এক রাত, নারকান্ডায় এক রাত, এরপর নারকান্ডার সাইট সিন কমপ্লিট করে আমরা ডাইরেক্ট যাই সাংলায়, সেখানে 2 দিন রাত্রিবাস। এরপর রঘি ভিলেজ সুইসাইড পয়েন্ট দেখে আমরা কল্পাতে এক রাত্রি থাকি। পরের দিনকে কল্পা থেকে ডাইরেক্ট যাই নাকো, নাকোতে এক রাত্রিবাস। নাকো থেকে পরের দিনকে গিউ ভিলেজ টাবো হয়ে পৌঁছাই ধানকার, ধানকারে আমাদের একদিন রাত্রিবাস। তারপরের দিনকে অর্থাৎ 8th ডেতে আমরা ধানকার থেকে কাজা যাই, সেখানে 2 দিন রাত্রিবাস। এরপর লোজারে একদিন এবং চন্দ্রতালে টেন্টে একদিন। পরের দিনকে চন্দ্রতাল থেকে আমরা যাই মানালি, মানালিতে একদিন বা 2 দিন। এরপর চণ্ডীগড়। এই পুরো ট্রিপে আমরা কমপ্লিট করেছিলাম 1300 কিলোমিটার। গিউ মামি দেখে আমরা এখন যাচ্ছি টাবো। এই পথের সৌন্দর্য দেখতে দেখতে কটা গুরুত্বপূর্ণ টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। স্পিতি ভ্যালির অ্যাভারেজ হাইট 12,500 ফিট। এই পথে অক্সিজেনের কমতি রয়েছে। আমরা যেমন সিমলা থেকে কাজা হয়ে মানালি যেতে পারি, সেরকম মানালি থেকেও কাজা উল্টো পথে আসা যায়। মানালি থেকে স্পিতি ভ্যালি ঘুরতে এলে অনেক কম সময়ে তা ঘোরা যায়, কিন্তু তাতে HAMS অর্থাৎ হাই অ্যালটিটিউড মাউন্টেন সিকনেস হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সিমটমস হলো মাথার যন্ত্রণা, বমি, শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া ইত্যাদি। সেক্ষেত্রে একটাই করণীয়, নিয়ারবাই যে কোনো হাসপাতালে যোগাযোগ করতে হবে এবং সেই সঙ্গে দ্রুত নিচের দিকে অর্থাৎ লোয়ার অ্যালটিটিউডে নেমে চলে আসতে হবে। প্রিভেনশন বেটার দ্যান কিওর আমরা সবাই জানি, তাই আগে থেকে কি কি সাবধানতা অবলম্বন করব সেটা জেনে। 1. প্রচুর জল খেতে হবে। 2. নো অ্যালকোহল। 3. অতিরিক্ত রৌদ্রে নিজেকে এক্সপোজ করা যাবে না। 4. 9000 ফিটের উচ্চতায় ছাড়ানোর পর প্রতি 1600 থেকে 2000 ফিটের উচ্চতায় এক রাত কাটাতে হবে, তাহলেই AMS হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। কোনো গ্রুপে যদি বয়স্ক বা ছোট বাচ্চা থাকে তবে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার। তাই এই স্পিতি ভ্যালি প্ল্যান করার আগে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এক একটা জায়গা এক্সপ্লোর করলে এই ধরনের বিপদ এড়ানো সম্ভব। মোটামুটি গিউ ভিলেজ থেকে আমাদের সময় লাগলো হচ্ছে 1 ঘন্টা। তো এখানে এসেই যেটা মানে আসার পথে যা দৃশ্য আমি দেখলাম, ভাষায় বর্ণনা করা খুবই কঠিন, কারণ মানে চোখ ফেরানো যাচ্ছে না, এতটাই সুন্দর। নাকো তো খুবই সুন্দর, কিন্তু নাকো থেকে গিউ ভিলেজ মানে যখন আমরা স্পিতিতে ঢুকলাম তারপর থেকে রিজিয়নটা হট করে যেন আরও চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যাবো হচ্ছে টাবো মনেস্ট্রি, মনেস্ট্রির সামনেই দাঁড়িয়ে আছি। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, মনেস্ট্রি দেখি। স্পিতি ভ্যালির সবচেয়ে গুরুত্বপূর্ণ মঠগুলির মধ্যে তাবো মনেস্ট্রি একটা। এই তাবো মনেস্ট্রি বুদ্ধিস্ট লার্নিং ও স্পিরিচুয়ালিটির মেইন সেন্টার। এখানে বিশেষ করে মহাযান ট্র্যাডিশনের ভাবধারাকে প্রাধান্য দেওয়া হয়। মনাস্ট্রির মাঝেই রয়েছে শান্তিস্তূপ, তারপর কিছুটা এগিয়েই বাঁদিকে রয়েছে টাবো নিউ মনাস্ট্রি। এখানে ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণার্থীরা এই অপূর্ব নিদর্শনের সাক্ষী হতে আসে। মঠের ভেতর বিভিন্ন পুঁথি, চিত্রকর্ম এবং মূর্তি সংরক্ষিত রয়েছে, যা বৌদ্ধ ধর্মের ইতিহাস ও ঐতিহ্যের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমরা এখন টাবো মনাস্ট্রি যেটা নতুন সেখানে গেছিলাম, নিউ মনাস্ট্রিতে। এবারে আমরা যাব হচ্ছে ওল্ড মনাস্ট্রিতে। টাবো মনাস্ট্রি প্রতিষ্ঠা হয় 996 খ্রিস্টাব্দে।
তিব্বতের বৌদ্ধ রাজা ইয়েশে ও এটি নির্মাণ করেন। প্রত্যেক বছর এই মঠের প্রতিষ্ঠার দিন এখানে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। এটা পুরো মাটি দিয়ে পুরো তৈরি, সেই মানে প্রচুর প্রাচীন মনেস্ট্রি। এটা বেশ সুন্দর, এখানে বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসতে পারেন। এই মঠের ভেতরে বিভিন্ন মন্দির, গুহা ও স্তূপ রয়েছে, যা তিব্বতী বৌদ্ধ শিল্প ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে টাবো মঠটিকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাবিত করা হয়েছে, যা এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বকে স্বীকৃতি দেয়। টাবো মনাস্ট্রি থেকে বেরোলেই রয়েছে গেস্ট হাউস, রয়েছে লামাদের হোস্টেল, স্কুল এবং সুভেনিয়ার শপ, রয়েছে প্রাচীনত্বের সাথে আধুনিকতার মেলবন্ধন। পাহাড়ের এই এক অদ্ভুত মায়া। শহরে যেখানে খেলার মাঠের অভাব, এখানে কিন্তু তার উল্টো। কখন যে কে কার বন্ধু হয়ে ওঠে তা বোঝা মুশকিল। বলা ভালো, পাহাড়ে শৈশব এখনো ফুরিয়ে যায়নি। টাবো মনাস্ট্রি থেকে মাত্র 700 মিটার দূরেই রয়েছে টাবো কেভস। টাবো গুহা যেতে গেলে প্রথমে কিছু সিঁড়ি অতিক্রম করতে হয়, তারপরে রাস্তা পাথুরে হলেও বাঁধানো। এই পথে হাঁটতে হাঁটতে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে টাবো গ্রামের ভিউ। এই দুর্দান্ত ভিউ এনজয় করতে করতে নিমেষেই পৌঁছানো যায় টাবো কেভসে। টাবো মনাস্ট্রি ওল্ড আর নিউ দুটোই দেখলাম, দেখে তারপরে মেন রোডে এসে একটুখানি এগিয়ে ডান দিকে পড়বে এই কেভ যেগুলো রয়েছে, সেখানে আসার রাস্তাটা বেশ চড়াই, তবে এইরকম বাঁধানো। ঠিক আছে, তো আপনাদের খুব একটা অসুবিধা হবে না, সিঁড়িও আছে। আর এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট, মানে এখানে একটা বসার জায়গা রয়েছে, তাই জন্য মোটামুটি 5 মিনিট বসবো, একটু উপভোগ করব, তারপর আবার কেভসের দিকে এগিয়ে যাবো। আর একটু চড়তে হবে কেভসে যেতে গেলে। মোটামুটি 20 মিনিট পর পৌঁছে গেলাম। মাঝখানে একটু বসেছিলাম, এমন কিছু ডিস্টেন্স নয়, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে চলে আসুন। মাঝখানে একটু রাস্তা খারাপ আছে, বাকি সব ঠিক আছে। আর এই হচ্ছে কেভস, মানে এই গুহার নিচে বসে মঙ্করা মেডিটেশন করতেন। তো এখানে প্রচুর ছোট ছোট এরকম গুহা মতো আছে, চলুন দেখি। এই যে আরেকটা গুহা, এই যে ভেতরে একদমই কোনো লাইট নেই, কিন্তু অদ্ভুত ঠান্ডা। মানে এর ভিতরে একটা, মানে বাইরেও ঠান্ডা, কিন্তু এর ভেতরটা যেন একটা অন্যরকম ঠান্ডার মতো একটা ফিলিংস আসছে। এই যে টাবো মনাস্ট্রির মতোই টাবো গুহা একটি প্রত্নতাত্ত্বিক স্থান। টাবো মনাস্ট্রির মতো এটিও 996 খ্রিস্টাব্দেই প্রতিষ্ঠিত হয়। এই গুহাগুলি ছিল সন্ন্যাসীদের ধ্যানের স্থান। শতাব্দীর পর শতাব্দী ধরে বেশ কটি টাবো গুহা পুনরুদ্ধার করা হয় এবং তা সংরক্ষণের চেষ্টাও চলছে। এই গুহাগুলি হিমালয়ের অজন্তা নামে পরিচিত। টাবো ব্রিজ পেরিয়ে আমরা চলেছি ধাঙ্কার ভিলেজ। আজ আমাদের ওখানেই রাত্রিবাস। টাবো পেরোলে স্পিতি আবার কাছেই ধরা দেয়। এই কিছুটা রাস্তা স্পিতিকে খুব কাছ থেকে দেখা যায়। টাবো থেকে ধানকারের দূরত্ব মাত্র 30 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা। তবে রাস্তার পাশের যে ল্যান্ডস্কেপ, তাতে সময় কিন্তু অনেকটাই পেরিয়ে যায়। টাবো কাসা রুটে এই ধরনের জিওলজিক্যাল ফরমেশন দেখা যায়। বলা হয়
লক্ষাধিক বছর ধরে পাথর, বালি, পলি ও কাদামাটি জমে এই ধরনের স্ট্রাকচার তৈরি হয়েছে। দূর থেকে ভঙ্গুর মনে হলেও হাত দিয়ে স্পর্শ করলে এর দৃঢ়তা বোঝা যায়। নাকো থেকে ধাঙ্কার পৌঁছতে পৌঁছতে সারাদিন প্রায় শেষ। সূর্যদেবও পাহাড়ের পিছন দিকে উঁকি দিচ্ছে, আর সেই সঙ্গে পাহাড়ের আলো ছায়ার খেলা ও পাশে স্পিতি নদীর হালকা চালে বয়ে যাওয়া, সব মিলিয়ে প্রকৃতির রূপ অদ্ভুত মোহময়ী হয়ে উঠেছিল। এই হলো ধাঙ্কার ভিলেজের প্রবেশদ্বার। এখান থেকে ধাঙ্কার মনাস্ট্রি মাত্র 8.5 কিলোমিটার। সিচিলিং গ্রাম ক্রস করার পরেই এই ধাঙ্কার গোম্পা ডাইভারশন আসে। হিমাচল পরিবহনের যে সমস্ত বাস টাবো হয়ে কাজা যায়, সেগুলো কিন্তু সিচিলিং হয়ে ডাইরেক্ট কাজা চলে যায়। ধাঙ্কার অবধি কিন্তু বাস পৌঁছয় না, সেক্ষেত্রে নিজস্ব গাড়ি ভাড়া করে যাওয়াই শ্রেয়।